গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন সেলিনা হোসেন রচিত উপন্যাস কাঁটাতারে প্রজাপতি। আজ 14 পর্ব। 1950-এর জানুয়ারির 5 তারিখের ঝলমলে সকাল। চকচকে কাস্তে হাতে হাজার কৃষক নেমে এসেছে মাঠে। অভ্যস্ত হাতে কোপ পড়ে ধান গাছের গোড়ায়। মাঠ জুড়ে কাত হয়ে পড়ে সোনালি শীষ। একদল দ্রুত হাতে আটি বাঁধে। তখন দৌড়াতে দৌড়াতে এসে খবর দেয় স্বেচ্ছাসেবী। বুকে হাঁফ ধরেছে, ঠিকমতো কথা বলতে পারে না। পুলিশ আসছে, পুলিশ! পুলিশ? সন্ত্রস্ত হয়ে ওঠে সবাই। জোদ্দারা থানায় খবর দিয়ে পুলিশ আনছে। কে এসেছে? কে আর? নাচল থানার তফিজউদ্দিন দারোগা, সঙ্গে 3 জন কনস্টেবল। ইলা মিত্র দৃঢ় কণ্ঠে বলে, আসতে দাও। কৃষকরা ঘিরে ধরে ইলাকে। রানীমা, আপনি ক্যাম্পে চলে যান, আমরা সামাল দেব দারোগা পুলিশ। তা হয় না, তোমাদের রেখে আমি যেতে পারি না। তোমরা গ্রামের সীমানার তালগাছের মাথায় পার্টির লাল পতাকা উড়িয়ে দাও। নাকারা বাজাতে বলো শুক্র ম্যাডামকে, ভয় নেই, ওরা মাত্র 4 জন। হরেক করজোরে বলে, আপনি চলে যান রানীমা, এদিকটা আমরা দেখব। আজি দৃঢ় কণ্ঠে বলে, এতদিন আপনার কাছে যা শিখেছি তার পরীক্ষা নিন আজ, দেখুন আমরা সামলাতে পারি কিনা। তখন চারদিকে কারা নাকারা বেজে ওঠে। তফিজউদ্দিন দারোগা বাদান আর ফালুকে ধরে নিয়ে ঘাসুরা প্রাইমারি স্কুলে আটকিয়েছে। ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর প্রবল উত্তেজনায় সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রায় 4-5 হাজার নারী পুরুষ তীর, ধনুক, লাঠি, সোঁটা, বল্লম, বর্ষা নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়। পিঁপড়ের শাড়ির মতো আসতে থাকে ওরা। ডানে বামে তাকায় না। লক্ষ্য নাচল থানার দারোগা। চারদিকে সশস্ত্র স্বেচ্ছাসেবী বাহিনী দিয়ে ঘেরাও হতে দেখে বিগড়ে যায় তফিজউদ্দিন দারোগার মেজাজ। ক্রোধে ফেটে পড়ে চিৎকার করতে থাকে, তোমাদের সাহস তো কম নয়! তোমরা এসেছো আমাকে আক্রমণ করতে? তোমরা দেশদ্রোহী, রাষ্ট্রের দুশ্মন, ভারতের দালাল। তোমরা চাও পাকিস্তানকে ধ্বংস করতে? চাও আমাদের স্বাধীনতা নস্যাৎ করতে? তোমরা নিজের হাতে আইন তুলে নিয়েছো, প্রশাসন চালু করেছো। পিঁপড়ের মতো গলা টিপে মারলে তবে তোমাদের উচিত শাস্তি হবে। এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে পরিণাম ভয়াবহ হবে। তোমাদের লজ্জা করে না অন্যের জমির ধান কেটে নিতে? সামনে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে আজিজ, খবরদার, আর একটা কথাও বলবে না। এতক্ষণ যা বলেছ তার জন্য তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত ছিল। তোমার জানা উচিত যে আমরা অন্যের জমির ধান কাটি না, আমরা নিজেদের হিস্সা আদায় করি। যোদ্ধারদের তাদের হিস্সা বুঝিয়ে দেই। হরেক চেঁচিয়ে ওঠে, সেই জন্য রানীমা আমাদের জন্য আইন করেছেন, আমরা সেই আইনে চলি। এটা মাতলা সর্দারের এলাকা, তোমরাই দেশের শত্রু, তোমরা আমাদের রক্ত শুষে খাও। তফিজউদ্দিন কনস্টেবলদের ধমকে ওঠে, ওদের বেঁধে ফেলো, থানায় নিয়ে চলো, শিয়াল দিয়ে ওদের খাওয়াবো। কনস্টেবলরা এক পা এগুতেই হাজার হাজার কণ্ঠ গর্জে ওঠে, খবরদার! থমকে যায় ওরা। ওদের রক্তহীন ফ্যাকাশে চেহারায় জীবনের আলো নির্বাপিত হয়ে যেতে চায়। ওরা এগোবার সাহস পায় না। আজিজ দর্পিত ভঙ্গিতে বলে, কোথায় 5 যোদ্ধারা? ওদের ডাকো তোমাদের বাঁচানোর জন্য। বেয়াদব, বেত্তমিজ, ছোট লোকের দল, বেশিবার বেড়েছে। হাজার কণ্ঠে ধ্বনি ওঠে, সাবধান, মুখ সামলে কথা বলো। তফিজউদ্দিনের বুকের ভেতর ধস নামে, ভয় দ্রবীভূত করে দিচ্ছে সব সাহস। ওরা চিৎকার করে, ছেড়ে দাও আমাদের কৃষক ভাইদের। না, মরিয়া হয়ে গুলি চালায় তফিজউদ্দিন। মুহূর্তে পড়ে যায় একজন কৃষক।
ক্ষিপ্ত মানুষের দল ঝাঁপিয়ে পড়ে ওদের উপর, কেড়ে নেয় অস্ত্র এবং থেতলে ফেলে 4 জনকে। যতক্ষণ না মুখ দিয়ে ফেনা বের হয়, যতক্ষণ হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ বন্ধ না হয়, ততক্ষণ গণপিটুনি থামে না। একজন কৃষকের শোণিত থেকে ক্রোধের নদী উৎসারিত হয়েছে, একজন কৃষকের শোণিত থেকে প্রতিশোধের স্পৃহা প্রবাহিত হয়েছে। একজন কৃষকের শোণিত লাল পতাকা হয়ে ওদের চেতনায় উঠছে। ওরা তেভাগা চায়, চায় যোদ্ধারদের শোষণের অবসান। পেছন দিকে দাঁড়িয়ে থাকা দারোগার গরুর গাড়ির গাড়োয়ান লালুনাথ কর্মকারের শরীর শিহরিত হয়। এমন হত্যাকাণ্ড ওর জীবনে দেখেনি, এমনকি শোনেওনি বাপ ঠাকুরদার কাছে। ভয়ে সন্ত্রস্ত লালুনাথ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। দুবার হোঁচট খায়, আলের ধারে পা পিছলে যায়, শামুকে পা কেটে রক্ত ঝরে, ইঁদুরের গর্তে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে যায়। ও বুঝতে পারে পা কেটেছে, নয়তো হাত, নয়তো থুতুনি কিংবা চোয়াল, কিন্তু কোনো কিছু দেখার অবস্থা ওর নেই। উত্তরে হাওয়া আঁচড় কেটে যায় চোখে মুখে। লালুনাথ কর্মকার গায়ের চাদর খুলে হাতে জড়িয়ে নেয়। ওর শরীর বেয়ে ঘাম ঝরে। ও এখন ওর গাড়িতে জোড়া গরুর মতো। দারোগার মৃত চোখ চাবুকের মতো ওকে তাড়াচ্ছে। ও প্রভুর ভয়ে তটস্থ। নাচল থানায় গিয়ে খবরটা পৌঁছে দেওয়ার জন্য ওর ঊর্ধ্বশ্বাস দৌড়ের গতি ক্রমাগত ক্ষিপ্র হয়ে ওঠে। লালুনাথ লবণের ঋণ শোধ করতে চায়। লাশের সামনে ওরা দাঁড়িয়ে আছে। আজমল বলে, ওদের নিশ্চিহ্ন করে দেয়া হোক, পুঁতে ফেলো মাটিতে। আজিজ চিবিয়ে বলে, জালিমদের যোগ্য শাস্তি এটা। হরেকও এই মতটাই সায় দেয়। গর্জে ওঠে হাজার কৃষক, পুঁতে ফেলো শকুনদের। তফিজুদ্দিন দারোগা, শাহাদত আলম, নওয়াজেস আলী ও তপেশ চন্দ্র আচার্য সহ মানুষের ক্রোধ এবং ঘৃণায় মারপুকুর আর শ্যামপুরের মাটির নিচে চলে যায়। ওদের কখনো হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, কখনো চ্যাংদোলা করে। ওদের থ্যাতলানো শরীর মাটির সঙ্গে ঘষে গেছে, লাথি খেয়েছে এবং গর্তের ভেতর ধপাস করে ফেলা হয়েছে। দারোগার চোখ জোড়া খোলা ছিল, সেটা কেউ বুঝিয়ে দেয়নি। দারোগার মুখ কাদামাখা ছিল, ঠোঁটের পাশে রক্তের রেখা ছিল এবং হাজার মানুষের থুতু ছিল মুখ জুড়ে। ওপেন কোচ কোদাল দিয়ে গর্তগুলো বুঝিয়ে দেবার সঙ্গে সঙ্গে হাজার মানুষ পা দিয়ে দাবিয়ে সমান করে দিয়েছে সে মাটি। কাজ শেষ হবার পর আজিজ ঘুরে দাঁড়িয়ে বলে, 2টো দালাল আছে এই গায়ে, ওদের হালাল করতে হবে। ওপেন কোচ কাদা মাখানো শাবল মাথার উপর তুলে ধরে, বলুন কে, এখনই সাবার করে দিই। না, সাবার করতে হবে না, ওগুলোকে ধরে আটকাই, তারপর রানিমার কাছে নিয়ে যাব। একজন খাদ্য বিভাগের সাব ইন্সপেক্টর আফজাল হোসেন, অন্যজন পরিমাপক সফল খান। হ্যাঁ ঠিক, 2টো আস্ত হারামজাদা সব সময় থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে লাগায়। হয়তো এরাই পুলিশ ডেকে এনেছে। তাই হবে। জোরদারগুলো তো লুকিয়ে ছাপিয়ে আছে, বের হয় না। এই শয়তান দুটোকে দিয়ে কাজ উদ্ধার করেছে। চলো ধরি ওদের। শুধু ধরলে হবে না, জালিমদের শাস্তি একটাই। ঠিক আছে, শাস্তি আমরা দেব, তবে রানিমার সামনে। নিজস্ব অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যায় জনতা। ওদের ধরা খুব কঠিন নয়। 2জন বাড়িতেই ছিল, ভয়ে লুকিয়ে চৌকির নিচে। উঠোনে দাঁড়িয়ে ঘরে আগুন লাগিয়ে দেবার কথা বলতেই সুরসুর করে বের হয়ে আসে। আফজাল হোসেন পা জড়িয়ে ধরে আজিজের। আমার কি দোষ? আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে প্রাণে মেরো না তোমরা। ঘরে আমার ছোট ছোট ছেলে মেয়ে, আল্লাহ তোমাদের ভালো করবে। চুপ! চিৎকার করে ওঠে আজমল। শুয়োরের বাচ্চার কত ভনিতা, অন্যায় করেনি বললেই হলো। আমাদের উপর জুলুম করার সময় মনে ছিল না? কথায় কথায় পুলিশ ডাকার সময় মনে ছিল না?
তোমরা আমাকে মাফ করে দাও, আমার দুধের শিশুর দোহায়। বদমাস! পিঠের পর দুঘা পড়ে। ও কোকিয়ে ওঠে, মুখ দিয়ে গ্যাগ করে শব্দ বের হয়। বারান্দা থেকে চিৎকার করে কেঁদে ওঠে ওর বউ। মুহূর্তে শত বল্লম উঠে আসে ওর মুখের সামনে। কান্না থামিয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে ও। ওর হাতে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলো। অন্য আরেক দল সফল খানকে বেঁধে এনেছে। এ লোকটি আফজাল হোসেনের মতো অতটা ভীরু নয়, ধূর্ত এবং সাহসী। এর মুখে কোনো কথা নেই, নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মাত্র। দু চার ঘা খেয়েছে, তবু একটা কথাও বলেনি। হাতে কোমরে দড়ি বাঁধার সময় মৃদু আপত্তি করে বলেছে, বাঁধতে হবে না, আমি তো এমনিই যাচ্ছি। চুপ! কথা বললে এই বল্লমের মাথায় গেঁথে নিয়ে যাব। সফল খান কাশির ভঙ্গি করে একদলা থুতু ফেলে, তারপর ধীর পায়ে ওদের সঙ্গে হেঁটে আসে। এই জঙ্গি সাঁওতালগুলো ওকে এই মুহূর্তে মেরে ফেলবে এমন চিন্তা ক্ষণিকের জন্য ওর মাথায় স্থান পায় না, বরং ও লোক চিনতে থাকে। কারা ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে, কাদের উপর কী ধরনের প্রতিশোধ নিতে হবে, মনে মনে সে চিন্তা করতে থাকে। ওর আপাত নির্লিপ্ততার অন্তরালে প্রবল প্রতিরোধ গুমড়ে মরে। ক্রন্দনরত আফজাল হোসেনের ভয়ার্ত চেহারা দেখে ওর রাগ হয়, ওর চোয়াল শক্ত হয়ে যায়। মেরুদণ্ডহীন এই লোকটি দুষ্কর্ম করতে চায় অন্ধকারে, বুক ফুলিয়ে সামনে আসতে পারে না। সফল খান এই জন্য ওকে দু চোখে দেখতে পারে না। নিজের কৃতকর্মকে হালাল করতে না পারলে আবার পৌরুষ কিসের? সফল খান শান্ত ও স্থিরভাবে অবস্থা পর্যবেক্ষণ করে। শুধু হাতে কোমরে দড়ি ওকে অপমানের আগুনে পুড়িয়ে দেয়। ও জিভ দিয়ে ঠোঁট চাটে। ওপেন কোচ তরপায়, এই দুটোকে কি পুঁতে ফেলা হবে? ভূতন মাঝি দুপা এগিয়ে আসে, তাই করা হোক। পেছন থেকে হাজারজন সায় দেয়, হরেক ওদের বাধা দেয়। আজ রাত ওপেন কোচের খালি ঘরে ওদের আটকে রাখা হোক, কাল রানিমার সামনে বিচার হবে। আজিজ আজমল দুজনে মাথা নাড়ে, সেই ভালো, ওদের আটকে রাখো। জঙ্গি সাঁওতালরা সেদিনের মতো ফিরে যায়। হরেক, আজমল আর আজিজ অন্যদের চাইতে এগিয়ে গেছে। ক্যাম্পে ফিরে ইলার সঙ্গে বসতে হবে, পরবর্তী কর্মসূচি ঠিক করতে হবে। শীতের বেলা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মাঠে হাজার পাখির কিচিরমিচির কানে তালা ধরিয়ে দেয়। চণ্ডীপুরের মোড়ে সত্য ব্যাপারীর সঙ্গে দেখা হয় ওদের। সত্য ব্যাপারী ভোলাহাটে ইয়াসিন বস্তির পলু চাষি। আজমলকে দেখে সত্য ব্যাপারী হাওমাও করে কেঁদে ওঠে, সর্বনাশ হয়ে গেছে গো। আজমল ওর কাঁধ ধরে ঝাঁকুনি দেয়, কান্না থামাও, কি খবর বলো। কুতুব তোমার বাপকে খুন করে ফেলাইছে। খুন? কুতুব? আজমল আজিজ আর হরেকের মুখের দিকে তাকায়। চিত্র বিচিত্র ওদের মুখের রেখা, চিত্র বিচিত্র ওদের মুখের রং। কোথাও সন্ধ্যার অন্ধকার নেই। আজমলের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়। আজিজ ওর হাত ধরে শক্ত মুঠিতে চেপে রাখে। হরেক প্রশ্ন করে, কি করে খুন করলো? দাও দিয়া মুন্ডু ফাড়া ফেলাইছে। বাবা গো! আজমল দুহাতে মুখ থেকে ফুপিয়ে ওঠে, বাবা, বাবা গো। ইয়াসিন বসনির উপর যত রাগী থাক, পিতৃত্বকে অস্বীকার করবে কি করে? ওর বুক শূন্য হয়ে যায়, ওর চোখের জল বাঁধ মানে না। কুতুব এখন কোথায়? পুলিশ লিয়া গেছে। পাগলটা কথা কহে না, কেবল হাসে। চলো সতু, আমরা ক্যাম্পে যাই, কাল সকালে রওনা করবে তোমরা। আজমল আজিজের হাত চেপে ধরে, তুই যাবি না? কেমন করে? এই সময় কি যাওয়া ঠিক হবে? তুই বুঝতে পারিস না? আজমল চুপ করে থাকে। বারবার ওর শরীর শিউরে ওঠে। চোখ বুঝলে বিচ্ছিন্ন মাথা দেখতে পায়। ওর মাথা ঝিমঝিম করে। তফিজউদ্দিনের মতো ওর বাবার চোখও কি খোলা ছিল?
কেউ কি বুঝিয়ে দেয়নি? সতু ব্যাপারীকে জিজ্ঞেস করতে পারে না। ওর হাঁটু কাঁপে ঠকঠক করে। বারবার ওর বাবার মুখটা তফিজুদ্দিনের মুখ হয়ে যায়। তিনজন একসঙ্গে হাঁটে। হরেক আর সতু ব্যাপারী এগিয়ে যায়। আজমল পিছিয়ে পড়ে। একসময় আজিজ ওকে ফিসফিসিয়ে বলে, কত প্রতিশোধ নিয়েছে আজমল। হবে হয়তো। আজমল অন্যমনস্কভাবে উত্তর দেয়, তখন সন্ধ্যা হয়ে গেছে। পাখির ডাক থেমে গেছে। ওরা দ্রুত পা চালায়। ক্যাম্পে উৎকণ্ঠিত রানীমা ওদের অপেক্ষায়। থানায় ছোট দারোগার ঘরে লালুনাথ কর্মকার উত্তেজিত ভাষায় ঘটনা বর্ণনা করছে। ছোট ঘরে ভিড় করে আছে থানার কর্মচারী এবং পুলিশরা। আহারে, মরার সময় দারোগা মুখে এক ফোঁটা পানিও পায়নি। বেচারা বউ ছেলে মেয়ের মুখও দেখতে পেল না। ঠিক মতো দাফনও হলো না, জানাজাও না। ধমকে ওঠে ছোট দারোগা। তার চোখ লাল। তোমরা সবাই চুপ করো। বেটাদের কেমন করে শায়েস্তা করতে হবে তা আমি জানি। ওদের প্রতিটি গায়ের লোম টেনে উঠানোর ব্যবস্থা করব। থানার দারোগার গায়ে হাত দেওয়ার মজাটা টের পাবে। ছোট দারোগা একটা নথি খোলে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লজড বাই লালুনাথ কর্মকার। লালুনাথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিপিবদ্ধ হয় নথিতে। থানা থেকে সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে খবর পাঠানো হয়। দারোগা অসম্ভব ক্ষিপ্রতায়তার কর্তব্য সমাধান করে। এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চায় না। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে থানায় আসে নাসির জোদ্দার আর মাহবুব হোসেন। ঘটনার অতিরঞ্জন বর্ণনা দিয়েই শুধু ক্ষান্ত হয় না, ওদের কঠোর শাস্তি দাবি করে। পার্থক্য এই যে লালুনাথ চোখে দেখে এসে ঘটনার বর্ণনা দিয়েছে, আর এরা না দেখে বলছে। জানেন, মাটিতে যে পুঁতেছে তাও ভালো করে পুঁতেনি, হাত পা বেরিয়ে আছে। এতক্ষণে বোধহয় শিয়াল অর্ধেক শরীর খেয়ে ফেলেছে। চারদিকে অখণ্ড নিস্তব্ধতা। নাসির জোদ্দার গলা পরিষ্কার করে বলে, এমন কর্তব্যপরায়ণ অফিসার কয়জন হয়? কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। আহারে, আমাদের সোনার দারোগা। লালুনাথের কণ্ঠে বিলাপ ওঠে। ছোট দারোগার টেবিলের উপর রাখা হারিকেনের চারপাশে হাজার হাজার পোকা উড়ে আসে। সেদিকে তাকিয়ে দারোগা ব্যাঙের হাসি হাসে। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। নাসির জোদ্দার মাফলারে মাথা ঢেকে রেখেছে। নাকের উপর দিয়ে মাফলার টেনে রাখার ফলে শুধু চোখ জোড়া বেরিয়ে আছে। কুতকুতে চোখে শেয়ালের ধূর্ততা। পলকহীন দৃষ্টি দারোগার হারিকেনের উপর নিবদ্ধ। নাসির সাহেব, আপনার ছেলেও তো তেভাগার পক্ষে আন্দোলন করছে। ওই কুলাঙ্গারের কথা বলবেন না। আমার ঔরসে ওর জন্ম ভাবতেও আমার ঘৃণা হয়, লজ্জা হয়। ওকে তো আমি কবেই বাড়ি থেকে বের করে দিয়েছি। সব খবরই রাখি, বের করে দেননি, বেরিয়ে গেছে। ছোট দারোগার মুখে ব্যাঙের হাসি। কুপুত্রের বাপ হওয়াটা কি যে যন্ত্রণা তা আমি কাউকে বুঝাতে পারবো না। যন্ত্রণা আর কিসের? এই অঞ্চলে তেভাগা কায়েম হয়ে গেলে তো আপনার ছেলে নেতা হবে এবং আপনি ছেলে জোরে বেঁচে যাবেন। কি বলেন? নাসির জোদ্দার খোঁচাটুকু গায়ে মেখে চুপ করে থাকে। দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। দারোগা খাতাপত্র গুছিয়ে ঘরে ফেরার তোড়জোড় করছে। থানার সঙ্গেই বাসা, একাই থাকে। বউ ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গেছে। তফিজুদ্দিনের ফ্যামিলিও এখানে নেই, ভাগ্যিস নেই। ছোট দারোগা মনে মনে হাফ ছাড়ে। থাকলে যে করুণ দৃশ্যের সূচনা হতো তা ভাবতেও ভালো লাগে না। তখন ধাক্কা দিয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আফজাল হোসেন ও সফল খান। আপনারা? পালিয়ে এসেছি। কিভাবে? মাটির ঘরের জানালা তেমন মজবুত ছিল না, কিছুক্ষণ চেষ্টা করতেই ভেঙে গেল।
ওরা কেউ পাহারায় ছিল না? জানি না। কোনো মতে বেরিয়ে দৌড়তে দৌড়তে থানায় এসেছে। ডানে বায়ে তাকাবার অবস্থা ছিল না। আফজাল হোসেন এবং সফল খানকে দুটো চেয়ার দেয়া হয়। ওরা বসে মাথা এলিয়ে দেয়। সব বুদ্ধি সফল খানের। ও না হলে এই যাত্রা হয়তো বাঁচতাম না। সফল খান দর্পিত ভঙ্গিতে বলে, আমি অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো ধৈর্য হারাইনি। আফজাল হোসেন ঠোঁট চাটে। এক গ্লাস পানি খাওয়ান দারোগা সাহেব। থানার ছোট ঘরে সবাই বসে থাকে। এটা ওটা কথা বলছে। নাসির জোদ্দার সবাইকে চাঙ্গা রাখার চেষ্টা করে, কিন্তু সবাই দুশ্চিন্তাগ্রস্ত। পরিস্থিতি কি হবে বুঝতে পারে না। শুধু ছোট দারোগা অন্ধকারে নিজের বাসায় ফিরে আসে। কাজের ছেলেটি ভাত বেড়ে দেয়। দারোগা খেতে বসে মনে মনে হিসেব করে। বাথরুমে গিয়ে মনে মনে হিসেব করে, যাতে যাবার আগ পর্যন্ত তার হিসেব থামে না। শুধু সে জানে পরিস্থিতি কি হবে। দাও দাও পুড়ে যাচ্ছে গ্রাম। ঘাসুরা, চণ্ডীপুর, কেন্দুয়া, জগদ্দল, ধরল, শ্যামপুর, নাপিতপাড়া, সর্বত্র আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়া বিস্তৃত হচ্ছে এক গ্রামের সীমানা পেরিয়ে অন্য গ্রামে, নদী তীর এবং তারও ওপার। গুলির মুখে লুটিয়ে পড়ছে মানুষ। রেঙ্গাবালির গোয়াল ঘরে পিঠে গুলি নিয়ে বুড়ো মা গরুর সঙ্গে মুখ থুবড়ে পড়ে যায়। দাও দাও জ্বলে ওঠে গোয়াল ঘর। রেঙ্গাবালি বউ মেয়ে নিয়ে পালিয়েছে। বুড়ি পায়ে বিশাল গোদ নিয়ে পালাতে পারেনি, তাই গোয়ালে আশ্রয় নিয়েছিল। শোবার ঘর, রান্নাঘর জ্বলে ওঠার আগেই বুড়ির রক্তে মাখামাখি হয়ে যায় গরুর লাদাচোনা। পালাতে পারেনি তোমল কামার। ওর বউ 6 মাসের বাচ্চাটা বুকে জড়িয়ে কাঁদছিল। তোমল ভীতু স্বভাবের লোক। গুলির শব্দে বল্লমটা চেপে ধরেছিল, কিন্তু কিছু একটা করবে ভেবেছিল। কিন্তু তার আগেই ওর বুক ঝাঁঝরা হয়ে যায়। আগের রাতে ও প্রচুর পরিমাণে হারিয়া খেয়েছিল। ওর পেট ফুলে থাকে। ও হাত বাড়িয়ে বউকে ধরতে চেয়েছিল, নাগাল পায়নি। বউটা মুখ থুবড়ে পড়ার আগে গড়িয়ে অন্য পাশে পড়ে যায়। 6 মাসের শিশু তার স্বরে চিৎকার করে। ওর কিছু হয়নি। প্রবল ধোঁয়ায় ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ও হাত পা ছুটতে ছুটতে নিস্তেজ হয়ে যায়। বটি এবং বল্লম হাতে ঘর থেকে লাফিয়ে নেমেছিল মংলি আর ভূদেব। সাধ ছিল শেষ হবার আগে একটাকে শেষ করবে। সাধ মেটেনি। পুলিশরা আগুন ধরানো মশা ছুঁড়ে ওদের ঘরে আগুন দিয়েছিল। চরচর শব্দে ফেটে যায় বাঁশ। ঘর থেকে ইঁদুর ছুটে পালায়। ভূদেব আর মংলি শুনতে পায় অসংখ্য মানুষের আর্তচিৎকার। মংলি ভূদেবের গায়ের উপর লুটিয়ে পড়ে। একজন পুলিশ বুটের লাথিতে থেতলে দেয় ওদের মুখ। সতু ব্যাপারীকে নিয়ে গ্রামের সীমানা পেরোতে পারে না আজমল। পুলিশের আক্রমণের মুখে পালাতে হয় ওদের। ভয় আতঙ্কে বিস্ফারিত হয়ে যায় সতু ব্যাপারীর চোখ। ও আজমল ভাই, আমি ক্যাঙ্কা করে ভুলাহার যামু। আজমল ধমকে ওঠে, চুপ থাকো। কিন্তু সতু ব্যাপারী চুপ থাকতে পারে না। ও অনবরত একই কথা বলে। ওর হেঁচকি ওঠে, ঘন ঘন পেশাব পায়। ঝোপের আড়াল পেলেই পেশাব করতে বসে। আজমল খেপে যায়, তোমার জন্য ধরা পড়ে যাব। জানে বাঁচতে চাও তো দৌড়ে চলো। ছাগল বাঁধতে গিয়ে ঘরে ফিরে আসতে পারে না দিনমণি। দূর থেকেই দেখে দাও দাও পুড়ছে ঘর। ওর বুক কেঁপে ওঠে। স্বামী ছেলে তো ঘরে, ওরা কি বেরোতে পেরেছে? ও ছুটতে থাকে। পথ আটকায় সুচন্দ। ওদিকে যেও না, ওরা তো ঘরে। কেউ বেরোতে পারেনি? না, চিৎকার করে কেঁদে ওঠে দিনমণি। সুচন্দ ওকে প্রবলভাবে বুকে জড়িয়ে ধরে। এক্ষুনি পালাতে হবে দিনমণি। না, আমি যাব না, ওদের রেখে যাব না।
পাগলামি করো না, দেখছো না যে যে যেদিকে পারছে ছুটছে। উফ! সুচন্দ প্রবল তৃষ্ণায় চুমু খায়, তারপর হাত ধরে দৌড়তে থাকে। একসময় থমকে দাঁড়ায় দিনমণি। সুখিয়া কোথায়? ভোরবেলা উঠেই তো বেরিয়ে গেছে, এখন কোথায় জানি না। এত কিছুর মধ্যে আমি তোমাকে খুঁজতে এসেছি দিনমণি। দিনমণি সুচন্দর চোখে চোখ রাখে। আমরা কোথায় যাব? সীমন্ত পেরিয়ে চলে যাব, আমরা ঘর বাঁধব। সুচন্দর হাতের মুঠোয় দিনমণি নির্ভার হয়ে যায়। তখন বারোয়া মাঝির 16 বছরের মেয়েটাকে নিষ্পেষিত করে একজন পুলিশ। ওর বারবারন্ত যৌবনে ফাগের রং। উঠোনে বাবা মা গুলিবিদ্ধ, তখনও মরেনি, যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘরে মনিয়া প্রথমে পুলিশটির হাত কামড়ে দেয়, তারপর ঘামচে দেয় মুখ। কিন্তু কতক্ষণ আর কতক্ষণ ওর সমস্ত বাঁধ ভেঙে যায়। এই 16 বছরে ওকে কেউ স্পর্শ করেনি। ওর কুমারী জনিতে দারুণ যন্ত্রণা ও মরে যেতে চায়। প্রবল বৃতৃষ্ণায় ও ভাবে ওদের ঘরে আগুন নেই কেন। পাশের বাড়িতে গুলির শব্দ। সুমনের পুরো পরিবার কলাগাছের ঝোপের আড়ালে ঝাঁঝরা হয়ে যায়। ওরা 5 জন ছিল। চুলোয় ভাত ছিল, শুটকি পোড়ানো হচ্ছিল ভাত খাবে বলে। সে ভাত ফোটেনি, আগুন নিভে গেছে। হাড়িতে গতদিনের গুগলি রাধা, মাটির হাড়ি ভর্তি হাড়িয়া এক চুমুকও খেতে পায়নি কেউ। মুরগির খুব বন্ধ, ওগুলো ভেতরে দপাদপি করছে। বাতাসে আগুনের হলকা। যারা পালাচ্ছে তারা টের পাচ্ছে। সতু ব্যাপারী রাস্তার পাশে বসে পড়ে, বমি করছে। এ আর দৌড়তে পারছে না। আজমল ওর হাত ধরে টেনে উঠায়, কিছুতেই বসতে দেবে না। ও জানে আজিজ কোথায়, আজিজের কাছে পৌঁছতে হবে। প্রাণপ্রিয় সোর দুটো ফেলে রেখেই বাড়ি ছাড়তে হয় হরেকের বাবা মাকে। ওরা জানে না হরেক কোথায়। কিছুক্ষণের মধ্যে ওরা সুচন্দ আর দিনমণিকে পেয়ে যায়। আরও অনেকে একসঙ্গে জুটেছে, বিরাট বাহিনী। সচারেক তো হবেই। ওরা সীমান্তের পথে যাচ্ছে। বাতাসে মাংস পোড়ার গন্ধ। নিঃশ্বাস নিলে নাড়ি ভুঁড়ি উপড়ে আসতে চায়। পুড়ে কয়লা হয়ে গেছে চতুর মাঝির বউ, 2 ছেলে এবং 2 দিনের মেয়ে। একই সঙ্গে ওদের পোষা বেড়াল, মোটাসোটা কালো রঙের হুলুটা, যার নাম ছিল তুষণ। রাত্রিবেলা ওটা চতুর মাঝির মাথার কাছে শুয়ে থাকতো। তাড়াতে চাইলেও নড়ত না। চুরি করার অভ্যেস ছিল না। ওরা খেতে না ডাকলে নিজের থেকে কোনো খাবারে মুখ দিত না। বিশেষ সময়ে মেয়ে বেড়ালের পিছে যখন ছুটত, লেজ ফুলে মোটা হয়ে যেত। তখন ওকে একটা পুরুষের মতো মনে হতো চতুর মাঝির। মেয়েকে বুকের মাঝে নিয়ে শুয়েছিল ওর বউ, সঙ্গে ছেলে দুটো। দূর থেকে ঘরে আগুন লাগতে দেখেছে ও। সারা বেলা গলা পানিতে দাঁড়িয়ে থেকেছে। এত পানির ভেতরেও ওর বুক পুড়ে যায়, শুধু চোখে পানি নেই। প্রবল যন্ত্রণায় হাত নিষ্পিস করে। যদি একটা বল্লম থাকতো, যদি একটাকে মেরে শেষ করা যেত। চতুর মাঝি রানিমার চিন্তায় বেকুল হয়ে থাকে। ও জানে না বউ ছেলে মেয়ে কি অবস্থায় আছে। ধুলুমণ্ডলের গাইটার বিয়ানের সময় হয়েছিল। পেটে নাদুস নুদুস বাচ্চা, মুখ উঁচিয়ে হাম্বা করে ডাকে, যেন কিছুটা উদাসীন। দূরের কিছু খোঁজার ছায়া ওর বড় কালো চোখে ভাসে। গুলি খেয়ে গরুটা উঠোনে তরপায়, পা ছড়ে। ওর মরণ হয় না, চোখ বেরিয়ে আসতে চায়, মুখ দিয়ে লালা গড়ায়। ধুলুমণ্ডল বউ বাচ্চা নিয়ে পালাতে পেরেছে। বউ প্রথমে পালাতে চায়নি, বলেছিল মরতে হলে এখানে মরবো, আমি যাব না। ধুলুমণ্ডল রক্তচক্ষু মেলে চিৎকার করে উঠেছিল, এক্ষুনি বেরিয়ে আয়। ধান ক্ষেতের আইল দিয়ে দৌড়নের সময় পড়ে গিয়ে বাচ্চাটা থুতনি কেটে যায়, গলগলিয়ে রক্ত পড়ে। ও চেঁচিয়ে কাঁদে,
ধুলোমণ্ডল ছাগলের মতো টানতে টানতে নিয়ে যায়। মৃত্যুর কাছে থুতনির যন্ত্রণা কিছু না। ছেলেটির হেঁচকি থামে না। ও হাত দিয়ে রক্ত মুছে। ধুলোমণ্ডলের বউয়ের থ্যাবড়া পায়ের পাতা মুচকে গেছে। হাঁটতে কষ্ট হয়, কিন্তু উপায় নেই। সবকিছু উপেক্ষা করে দৌড়তে হচ্ছে। তারিন মাঝির মেয়ে সুফলাকে ধরতে গিয়েছিল একজন পুলিশ। ও ধারালো দা নিয়ে রুখে দাঁড়ায়। এক পা এগুলে জবাই করে ফেলবো। পুলিশটি ওকে বন্দুকের ভয় দেখায়। সুফলা চেঁচিয়ে ওঠে, মারো, মেরে ফেলো। রাগে দিশেহারা হয়ে পুলিশটি ওকে মেরেই ফেলে। ওর ফুসফুস ফুটো হয়ে গুলি চলে যায়। ও ঘরের কোণে রাখা হাঁড়িকুড়ির উপর চিত হয়ে পড়ে। ওর পিঠের নিচে মাটির সরা গুড়িয়ে যায়। পায়ে ধাক্কা লেগে উল্টে যায় জলভরা কলসি। ওর প্রিয় হাঁসজোড়া প্যাক প্যাক শব্দে দৌড়ে ঘরের পেছনে চলে যায়। সারা বাড়ি তছনছ করে পুলিশ। মেরে ফেলেও গায়ের ঝাল মেটে না। সুফলার বাবা মা গোয়ালের সামনে পড়ে আছে। ওদের ভাই সুদেব পালাতে পেরেছে। কাল রাতে ও ঘরে ছিল না। ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে ক্যাম্পে ছিল। সুফলাদের বাড়ি ঝকঝকে তকতকে, লেপা পোছা। উঠোনে মহুয়া গাছ, কামরাঙ্গা গাছও আছে একটা। ওদের ঘরের লাল মাটির দেয়াল শক্ত, কোনো জানালা নেই। একটাই দরজা। দরজার কাছে সুদেবের বাঁশি দুটুকরো হয়ে পড়ে আছে। ও চমৎকার বাঁশি বাজাতো। চাঁদনি রাতে ওদের বাড়িতে হারিয়ে উৎসব হতো। সুদেবের বন্ধুরা আসতো। সারা রাত নাচ হতো, ঢোল বাজত। আর অল্প দিনের মধ্যে বাবুরামের সঙ্গে বিয়ে হতো সুফলার। বাবুরাম ওকে ভীষণ ভালোবাসত। কতদিন বাবুরামের সঙ্গে বাঁশঝাড়ের ভেতর বসে গল্প করেছে। বাবুরাম বলেছিল সামনের ফাগ উৎসবের পরে বিয়ে। বিয়ের সময় ওকে রূপোর পৈছা বানিয়ে দেবে। ফাগের তো আর বেশি দেরি নেই। সুফলার শরীর এখন ফাগের রঙে রঞ্জিত। ঠোঁটের কোণ বেয়ে মহুয়ার কষ গড়িয়ে পড়ে। গুলির শব্দ তো নয়, সারা বাড়ি জুড়ে মাদল বাজে। আজ উৎসব। দলটা মহানন্দার পাড়ে এসে থামে। ওরা অনেক ভেতরে চলে এসেছে। এখানে পুলিশের ভয় নেই। কেউ কেউ বুক উজাড় করে কাঁদে। কারো কান্না স্তব্ধ। শিশুরা চিৎকার করছে। ওদের খিদে পেয়েছে। মহানন্দার পানি আজলা ভরে পান করে সবাই। এখন পানিই সম্বল। আশেপাশের লোকজনের বাড়ি থেকে কিছু চিড়ামুড়ি পাওয়া যায়। শিশুদের দেয়া হয়। যারা এসব খেতে পারে না তাদের চিৎকার থামে না। কেউ কেউ আঙুল চুষতে চুষতে মার কোলে ঘুমিয়ে পড়ে। মায়েরা বিপর্যস্ত। গাছের ছায়ায় পা ছড়িয়ে বসে ভিটেমাটির জন্য চোখের জলে একাকার হয়। দিনমণির কান্না থামে না। চোখের পাপড়ি ফুলে চেহারা গোল হয়ে গেছে। সুচন্দের সান্ত্বনা ওর দুঃখে প্রলেপ দেয় না। ছেলের জন্য বুক ফেটে যায় দিনমণির। সুচন্দ ওর আঁচলে দুমুঠি মুড়ি দেয়। দিনমণির খাওয়ার ইচ্ছে নেই। ও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাথা ঠেকিয়ে বসে থাকে। সুচন্দ কি করবে বুঝতে পারে না। বড় কোচ এসে সুচন্দকে অন্য পাশে ডেকে নিয়ে যায়। কোনো খবর আছে বড়? হ্যাঁ। সুখিয়ার খবর কি? বুঝতে পারছি না। হয়তো কোনো দলের সঙ্গে এসে পড়বে। গন্ডগোল শুরু হবার সময় তো ও ঘরে ছিল না। ও আর কখনো আসবে না। আমি ওকে ক্ষেতের ধারে মরে পড়ে থাকতে দেখেছি। সুচন্দ বড়ুর হাত চেপে ধরে। বড়ু। ওর গায়ের উপর কাক বসেছিল। ও নেংটু ছিল। আহ বড়ু। এতক্ষণে কাক হয়তো ওর মাংস খুবলে খেয়েছে। দিনমণিরও তো স্বামী ছেলে পুড়ে মরেছে। সুচন্দর আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ও বড়ুকে উপেক্ষা করে হাঁটতে থাকে। সুচন্দ, তোদের দুজনেরই এখন আর কেউ নেই। পেছন থেকে ভেসে আসা বড়ুর কণ্ঠস্বর দুঃখের না ব্যঙ্গের
সুচন্দাও বুঝতে পারে না, ও বুঝতে চায়ও না। ও দিনমণির পাশে এসে বসে, ওর দিকে গভীর চোখে তাকিয়ে বলে, আমাদের কেউ আর নেই দিনমণি। দিনমণি ফুপিয়ে ওঠে, চোখে আঁচল চাপা দেয়। যে কান্না থেমেছিল সেটা আবার শুরু হয়। দীর্ঘ পথ হেঁটে এবং একরকম এলোপাতাড়ি ভাবেই আরও 10 জনের একটা দল ওদের সঙ্গে এসে মিলিত হয়। এরা সবাই পুরো পরিবার নিয়ে পালাতে পেরেছে। ওদের বসতবাটি গেছে, ধান গরু শূকর গেছে, কিন্তু জীবন যায়নি। ওরা পোটলায় বেঁধে চাল ডাল আলু মুড়ি চিরা গুড় আনতে পেরেছে। ওরা পরিশ্রান্ত, পা কেটে গেছে, শুয়ে পড়ে মেয়েরা। যারা এতক্ষণে কিছুটা সুস্থ হয়েছে তারা নদী থেকে পানি এনে ওদের দেয়। পানি খেয়ে ওদের চোখ বুজে আসে, ঘুম নয়, ক্লান্তি এবং অবসাদ ওদের সর্বাঙ্গ বিচূর্ণ করে। ওরা একটা অবলম্বন চায়। সন্ধ্যার আগে ওদের সঙ্গে মিলিত হয় রমেন ও মাতলা সহ আরও অনেকে। মাতলা পথ চেনে, সীমান্ত পেরিয়ে যাওয়া ওদের জন্য অসুবিধে হবে না। ওদের দেখে খুশির হিল্লোল বয়ে যায় মৃতপ্রায় মানুষগুলোর মধ্যে। সবার কৌশল বিনিময়ের পর মাতলা জিজ্ঞেস করে, তোমরা রানীমার খবর জানো? সবাই চুপ, কেউ কিছু বলতে পারে না। রানীমা এখন কোথায়, কেমন আছে? পেছন থেকে কে যেন আর্তনাদ করে, আপনারা রানীমাকে খুঁজে আনুন। পেছন থেকে আবারও আর্তনাদ উঠে, সেই সঙ্গে শিশু কাঁদতে শুরু করে। শীতের বিকেল, দ্রুত আলো নিভে আসছে। রমেনের বুকের ভেতর যত অস্থিরতাই থাক প্রকাশ করতে পারে না। কেবলই মনে হয়, কেমন আছে ইলা? ও কি ধরা পড়ল? কেউ কিছু জানে না কেন? ও তখন বসে থাকা মানুষগুলোর মুখ জরিপ করে। এরা সবাই সাধারণ কৃষক, স্বেচ্ছাসেবীদের কেউ নয়। ও আশ্বস্ত হয় এই ভেবে যে স্বেচ্ছাসেবী ছেলেদের সঙ্গে নিয়ে ইলা নিরাপদ জায়গায় আছে। বেশ কিছু ভাবনার নেই। সুচন্দ এগিয়ে আসে ওর কাছে। দাদা, যাদের কাছে চাল ডাল আছে তাই দিয়ে খিচুড়ি রান্নার ব্যবস্থা করি। ভালো বলেছ, তাই করো। সবাই ক্লান্ত ক্ষুধার্ত। রাতটা খিচুড়ি খেয়ে কাটিয়ে পরদিন ভোরে আমরা সীমান্ত পেরিয়ে চলে যাব। আমাদের কোনো ভয় নেই। বাপদাদার ভিটে গো, বাপদাদার ভিটে। রমণী কণ্ঠের আর্তনাদ জেগে ওঠে। চুপ, কান্না কিসের? কে ধমকায় ওকে? রমেন কান পেতে থাকে। একজন রুষ্ট হয়ে বলে, কাঁদবে না, কাদারই তো কথা, আমাদের সর্বনাশ। তোমরা চুপ করো। আমাদের ছেলে মেয়েদের মুখ চেয়ে তোমরা নিজেদের শক্ত করো। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, আমরা পরাজিত হয়েছি, কিন্তু মাথা নিচু করিনি। আবার আমরা শক্তি সঞ্চয় করব, আবার আমরা লড়ব। মনে রেখো, আমরা শোক করব না। মাতলার কণ্ঠস্বর জাদুর মতো কাজ করে। সবাই কিছুটা উদ্দীপিত হয়, কিছুটা নিশ্চিন্ত। যাদের বুকের মধ্যে অনুতাপ আছে ওরা সরবে কিছু বলে না, বরং রান্নার আয়োজনে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আশেপাশের বাড়ি থেকে হাড়িয়ে সংগ্রহ করে নদী থেকে চাল ডাল ধুয়ে নিয়ে আসে সুচন্দ। এর মধ্যে খেয়াল করে দিনমণি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ওর মুখ দেখা যায় না। রমেন এবং মাতলা গাছের নিচে বসে নিচু স্বরে কথা বলছে। ওদের কথা কেউ শুনতে পায় না। চুলোয় আগুন জ্বলে উঠলে সুচন্দ দিনমণির কথা ভাবে। বেচারা ঘুমিয়েছে, ঘুমুক। ঘুম হয়তো ওর দরকার। ঘুমুলে ও ভালো থাকবে। খারাপ লাগে সুখিয়ার জন্য। এত বছর ঘর করার পরও সুখিয়া ওর হতে পারেনি। সুখিয়ার জন্য ওর বুক পড়ে না। ওরা কেবল দায়সারা সংসার করেছে। ভালোই হয়েছে, চুকে বুকে গেছে। আবার সংগ্রাম এবং নতুন করে শুরু। সুচন্দ ভাবতে ভাবতে চুলোয় কাঠ গুজে দেয়। একদিনে শ্মশান হয়ে যায় গ্রামগুলো।
যারা কোনোভাবে বেঁচে গেছে ওরা কেউ কেউ ধ্বংসযজ্ঞের মধ্যে মুখ গুজে বসে আছে। কণ্ঠে বিলাপ নেই, চোখে অশ্রুও না, বুকে হা হুতাশও নয়। ওরা পাথর। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।